আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আ শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত সুস্থতার পথে। আপনারা জানেন প্রতি সপ্তাহে এই সময়ে আমরা আপনাদের পাশে থাকি একটি বিষয়ে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের সাথে আলোচক হিসেবে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা বিশেষজ্ঞ কোনো বিজ্ঞানী বা আ ওই সমস্যায় অভিজ্ঞ কোনো পারসন। আমাদের আজকের বিষয় দৈনন্দিন জীবনে বিষণ্ণতা, উদ্বেগ এর লক্ষণ ও করণীয় এবং আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আছেন পারভীন বেগম, মনোবিজ্ঞানী ও অ্যাডিকশন কাউন্সিলর, কনসালটেন্ট শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম পারভীন বেগম আপা। আ আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আপনি ইতিমধ্যে শুনেছেন যে দৈনন্দিন জীবনে বিষণ্ণতা ও উদ্বেগ এর লক্ষণ ও করণীয়। আ আমরা আসলে অনেকেই জানি না যে আমরা শারীরিক স্বাস্থ্যের দিকে সবাই নজর দেই। আ প্রাত্যহিক জীবনে আমাদের যে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে এবং সেটার জন্য যে সমস্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এটা আসলে যত দিন যাচ্ছে পুরা বিশ্বব্যাপী এই সমস্যাটা অনেক প্রকট আকার ধারণ করেছে এবং আ অনেকে মৃত্যুর পথ বেছে নিতে হয় এই সমস্যা জটিল আকার ধারণ করলে। তো আজকে আপনার কাছে আমার ১ম প্রশ্ন থাকবে দৈনন্দিন যে দুঃখ, বেদনা এই জিনিসগুলোর থেকে এই যে বিষণ্ণতা, এটা কিভাবে করে আলাদা করবে বা কিভাবে করে বুঝবে তারা বিষণ্ণতায় ভুগছে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে? ধন্যবাদ আপা। আমাদের যে দৈনন্দিন জীবনে যে দুঃখ বেদনাগুলো আসে, এগুলো কিন্তু নরমাল একটা স্যাডনেস। এটা জীবনেরই একটা অংশ। যেমন আমরা যদি কোনো মন খারাপ করি, কোনো একটা খারাপ সংবাদ শুনি, কারো সাথে মনোমালিন্য হয়, পরীক্ষায় একটা ব্যর্থতা খবর আসে, তখন কিন্তু মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। মানে খারাপ লাগে। তো সেটা কিন্তু নরমাল একটা বিষয়। এটা কিছুক্ষণের জন্য আসলে আবার ধরেন কয়েক ঘন্টা বা কয়েকদিন পর্যন্ত থাকলো। কিন্তু বিষণ্ণতা একটা ভিন্ন জিনিস। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেটা কিন্তু সহজেই যায় না। একটা স্থায়ী আকার ধারণ করে। এটার সাথেই এরকম যে নরমাল স্যাডনেস এর সাথে বিষণ্ণতার এটাই পার্থক্য যে সময়টা অবিরামভাবে চলতে থাকে। ধন্যবাদ। আ এই প্রশ্নের প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন চলে আসে যে anxiety, ফিয়ার বা টেনশন মানে এই ভয় বা উদ্বেগের অনুভূতি আ এটা যে মানসিক চাপ সৃষ্টি করে বা টেনশনের কারণ হয়ে দাঁড়ায়, এটা কিভাবে করে এই সমস্যাগুলো শ্রেণীবিভাগ করবে বা আলাদা করে বুঝবে যে এই সমস্যায় ভুগছে তারা? জি, আসলে ভয়, অ্যাংজাইটি এবং টেনশন এগুলোর মধ্যে একটা শুষ্ক সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন অ্যাংজাইটিতে যেটা মানে ফিয়ার এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা কোনো প্রকৃতপক্ষেই কোনো একটা বিপজ্জনক পরিস্থিতি বাস্তবে যখন সম্মুখীন হই বা কোনো পরিস্থিতি, কোনো বস্তু তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যায়। তাই না? সাপ দেখলে আমরা ভয় পাই। তো তখন কি করে? আমাদের মস্তিষ্ক কিন্তু তখন ফাইট এবং ফ্লাইট রেসপন্স করে যে আমরা এই বিপজ্জনক পরিস্থিতি থেকে পালিয়ে যাব নাকি আমরা লড়াই করব। তো এই যে ফিয়ারটাকে আসলে স্বাভাবিক, যদিও জীবনের স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই ফিয়ার থেকেও কিন্তু অনেক সময় কি হচ্ছে প্যানিক ডিসঅর্ডার হয়ে যায়, মানুষ প্যানিক হয়ে যায়, ভয় পায়। আহ, তো এই জন্য ফিয়ারের সময়ও যদি অতিরিক্ত ফিয়ার হয় তখনও কিন্তু আমাদের চিকিৎসার বিষয়গুলো চলে আসতে পারে। আর অ্যাংজাইটির বিষয়টা যেটা হচ্ছে, অ্যাংজাইটিতে কিন্তু একটা অজানা আশঙ্কা থাকে যে সামনে একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এই যে সামনে একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, মাথার মধ্যে সারাক্ষণ এই চিন্তাটা তার ঘুরতেই থাকে। বাইরে যাব, রাস্তায় যাব, যদি কিছু হয়। তো এই যে উদ্বেগে মানুষ ভোগে বা দুশ্চিন্তায় যে মানুষ ভোগে, সেখান থেকে কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। যেমন ধরেন অনেক সময় যদি বেশি হয় তখন ডিসঅর্ডার এর দিকে যায়। যেমন অনেকের মধ্যে স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়। কোনো একটা নির্দিষ্ট বস্তুর কারণে সে ভয় পাচ্ছে। দেখা যাচ্ছে যে সে লিফটে উঠতে পারছে না। তারপরে সে করতে পারে, প্লেনে উঠতে ভয় পাচ্ছে। দম বন্ধ হয়ে আসে যদি, তখন কি করব? তখন যদি অনেক সময় এরকম পরিস্থিতিতে প্যানিক অ্যাটাকও কিন্তু মানুষের হয়। তারপর হচ্ছে অ্যাগ্লোফোবিয়াতে দেখা যায় যে সে খোলা জায়গায় যেতে পারছে না বা কোনো একটা ভিড়ের মধ্যে থেকে সে কিভাবে বেরিয়ে আসবে সেইটা তাকে চিন্তায় ফেলে দেয়।
এছাড়া যে আর একটা খুবই কমন যে সোশ্যাল যে ফোবিয়া গুলো থাকে, যে সামাজিক পরিস্থিতিতে সে নিজেকে ইয়ে করতে পারে না, প্রেজেন্ট করতে পারে না, মানে ক্লাসে কোনো একটা প্রেজেন্টেশন আছে সেটা হয়তো দিতে পারতেছে না কারণ ভয় লাগতেছে। তো এই যে উদ্বেগ আমাদের মধ্যে যখন বেশি হয় তখন সেটা কিন্তু অ্যাংজাইটির দিকেও নিয়ে যায়, অ্যাংজাইটি ডিসঅর্ডারের দিকেও নিয়ে যায়। আবার আপনি যেটা বললেন যে টেনশনটা কিন্তু কোনো প্রতিকূল পরিস্থিতি বা কোনো প্রতিকূল ঘটনা কিন্তু আমাদেরকে টেনশনে ফেলে দেয়। এটা একটু যদি ব্যাখ্যা করি, যেমন ধরেন কারো হয়তো সন্তান অসুস্থ, কারো হয়তো চাকরিটা চলে গেছে, আবার কেউ হয়তো রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরে সে দেখেছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা কিন্তু তার মধ্যে একটা মানসিক চাপের সৃষ্টি করে। এই মানসিক এখানেও কিন্তু এই স্ট্রেস থেকেও কিন্তু মানুষের ডিসঅর্ডার হয়, যেমন অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায়। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে দেখা যায় যে হয়তো 1 বছর আগে সে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু একটা বছর পরে আবার সে গাড়িতে চড়তে এখন ভয় পাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মানে দেখেছিল, এখন সে নিজেই গাড়ি অ্যাক্সিডেন্টে ভয় পাচ্ছে। এরকম আর কি, মানে ভয়টা কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলোর মধ্যে থাকে। আবার অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলোর কারণেও কিন্তু অনেক সময় আবার ভয়েরও থাকে। যে প্যানিক ডিসঅর্ডারে দেখেন না, বলে না যে আমি কিভাবে বাইরে যাব, যদি কিছু হয়ে যায়, যদি আমি দমটা বন্ধ হয়ে যায়, মানে অনেক ভয়। তো অ্যাংজাইটির সাথে আসলে আগামীর যে একটা আশঙ্কা যে আমার আমার খারাপ কিছু ঘটবে, এরকম একটা বিষয় রয়ে যায়। ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে, খুব পরিষ্কারভাবে আ উপস্থাপন করেছেন আপনার বক্তব্যটা। আশা করি দর্শক যারা সংযুক্ত আছেন তাদের কাছে এই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন, বা কোনো মতামত থাকলে আপনারা দিতে পারেন, এবং আমরা সাথে, সাথে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপা, এখন পরবর্তী আরেকটা আলোচনায় যাই, যে বিষণ্ণতা নিয়ে আজকে কথা হচ্ছে। বিষণ্ণতা তো অনেক ধরনের, এটা আপনার বক্তব্যে চলে এসেছে অলরেডি। বিষণ্ণতা আসলে কত প্রকার, এবং এই যে মেজর ডিপ্রেসিভ যে ডিসঅর্ডার গুলো, এগুলোর জি, সাথে আসলে কি কিভাবে করে এই যে এই বিষণ্ণতাটাকে আলাদা করবে, বা বিষণ্ণতা যারা ভুগছে তারা কখন বুঝবে যে তারা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট, এই জিনিসগুলো যদি একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেন। জি আপা, আপনি ঠিক বলেছেন যে বিষণ্ণতা অনেক রকম আছে। তো তার মধ্যে হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা যেটা আপনি বললেন, সেই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে যে দুঃখ বেদনাটা আসে সেটা কিন্তু অনেক বেশি স্থায়ী হয়। এটা প্রায় মানে 2 সপ্তাহের মতো স্থায়ী হয়, এবং তার বেশি সময় স্থায়িত্ব লাভ করে এটা। এবং আপনি দেখেন যে এটা সাধারণ যে বিষণ্ণতা হয়, বা বিষণ্ণতা না, সাধারণ যে মন খারাপ গুলো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সময়টা কিন্তু অত বেশি নিচ্ছে না, সাথে সাথেই চলে যাচ্ছে। কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে সে এটা ভুগবে। সে মাইল্ড, মডারেট, সিভিয়ার লেভেলে ভুগতে পারে, এবং সে কিন্তু কি করতে পারে যে এটার জন্য তার চিকিৎসা নিতে হতে পারে। এটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের যে বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ছে। আর আপনি যে বললেন যে লক্ষণের কথা, মানে মানে ইয়ের কথা, যে শ্রেণীভাগের কথা, যেটা যে কত রকমের ডিপ্রেশন আছে, আমি এটা পরে পরে আসছি। আগে আমি একটু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মানে লক্ষণগুলো যদি আপনাকে একটু বলি। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের লক্ষণের মধ্যে হচ্ছে কি, যে হয় তার একটা 2 সপ্তাহের মধ্যে হয় তার একটা ডিপ্রেস মুড থাকবে, না হয় তার মধ্যে লস অফ ইন্টারেস্ট এবং লস অফ প্লেজার থাকবে। হ্যাঁ, আরেকটু যদি আমি মানে ভালো করে বলি, গণনামূলক ভাবে বলি, তাহলে হচ্ছে যে তার মধ্যে একটা আশাহীন অনুভূতি, একটা শূন্যতা, মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না, এবং কোনো কাজে আনন্দ আর আগ্রহ পায় না। আগের যে কাজগুলো করে সে অনেক আনন্দ পেত, সেই আনন্দের কাজগুলো এখন করতে পারে না। কোনো রকম ডায়েট কন্ট্রোল ছাড়াই দেখা যাচ্ছে তার 5% পর্যন্ত ওয়েট কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। এই লক্ষণের মধ্যে আরো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তার মধ্যে ইনসমনিয়া হতে পারে। ইনসমনিয়া এরকম যে রাতের বেলা তার ঘুম আসতে দেরি হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, আবার সকালবেলা বা ভোরে তার ঘুম ভেঙে যাচ্ছে। আবার হাইপো ইনসমনিয়াতে দেখা যায় যে মানুষ তো মনে করেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমাতে চায়, কারো 7 ঘন্টা, কারো 9 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কিন্তু
যখন হাইপো ইনসোমনিয়াতে ভোগে তখন কিন্তু সেটা কিন্তু আর এই ওই ঘুমের টাইমটা ফুলফিল করতে পারে না। দেখা গেল 3 ঘন্টা তার ঘুম হয়ে গেল, যার জন্য পরের দিনও কিন্তু তার ক্লান্তি লাগে, এরকম বিষয় থাকে। আবার অনেকের দেখা যায় যে সাইকোমোটর এজিটেশন হয়, রিটার্ডেশন হয়, মানে অনেক অস্থির হয়। এবং ডিপ্রেশনের রোগীদেরকে আপনি খেয়াল করে মানে দেখলে আমরা দেখতে পাই যে প্রচুর ধীর হয়ে যায়। হ্যাঁ, তো অনেকের আবার কনসেন্ট্রেশন প্রবলেম থাকে না, মানে প্রবলেম থাকে, মানে মনোযোগ দিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভুগে। আবার ডিপ্রেশনের ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা এটা হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন, মানে সুইসাইড করার জন্য তাদের মধ্যে একটা চিন্তা আসে, অথবা এরকম আসে যে সে চিন্তাটার সাথে আবার একটা প্ল্যানিং আসে যে আমি এইভাবে সুইসাইড করব, অথবা অ্যাটেম আসে যে এরকম ভাবে অ্যাটেমটা নিব, মানে এই জন্য প্রস্তুতি তার থাকে। তো এই যে মানে ডিপ্রেশনের রুগীটা মানে কত বড় লক্ষণগুলো, মানে কত ভয়াবহ যে একটা মানুষকে মৃত্যুর দিকে পর্যন্ত নিয়ে নিয়ে যেতে পারে। তো এর এর মধ্যে একটা, এতক্ষণ আমি প্রায় 9টি বৈশিষ্ট্য বলে ফেলেছি, তার মধ্যে যদি 5টি থাকে তাহলে সেটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলা হয়। তবে আপা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাবস্টেন্স ইউজ, মানে মাদক বা সাবস্টেন্স এগুলো ইউজ করার কারণে যে ডিপ্রেশনটা তৈরি হয়, তখন কিন্তু আমরা এটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো না। বা অন্যান্য শারীরিক রোগেও কিন্তু মানুষের মন খারাপ হয় বা এই সিমটম গুলো চলে আসে, তখনও কিন্তু আমরা এটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো না। আর আপনি আমাকে আরেকটা বলেছিলেন যে কি কি ধরনের আছে, মানে ডিপ্রেশন ডিপ্রেশন আছে, বিষণ্ণতা আছে। হ্যাঁ। ডিসঅর্ডার আছে। যেমন ধরেন পোস্টপার্টাম ডিপ্রেশন আছে, যেন গর্ভবতী মারা মানে পরবর্তীতে প্রসব পরবর্তীতে ডিপ্রেশনে পড়ে গেল, এবং এই যে ডিপ্রেশনের যে সিমটম গুলো বললাম এগুলো তাদের মধ্যে হয়ে গেল। আবার ঋতুর কারণে মানে সিজনাল যে এফেক্টিভ ডিপ্রেশন, সেখানে দেখা যায় যে ঋতু পরিবর্তনের কারণে কিন্তু তার মধ্যে ডিপ্রেশন চলে আসে। যেমন শীত ঋতুতে অনেকে কিন্তু ডিপ্রেশনে ভুগে থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেকে ডিএমডিডি, মানে ডিস্ট্রাকটিভ মুড মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার, সেখানে দেখা যায় যে অতিরিক্ত রাগ হয়, এটা বাচ্চাদের মধ্যে দেখা যায়। তো অতিরিক্ত রাগ হয়, তো এটাও কিন্তু এক ধরনের ডিপ্রেশন। তো মোটামুটি ডিপ্রেশন এগুলোই। আর বিপদের দিকে যাবে তখন অবশ্যই আসলে চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ। আপা খুবই সুন্দরভাবে আপনি জিনিসটা উপস্থাপন করেছেন। আমাদের পরবর্তী প্রশ্নে যাই যে দুশ্চিন্তা এবং উদ্বেগ এটা খুবই কমন হয়ে গেছে। সব পরিবারেই এখন দুশ্চিন্তা এবং উদ্বেগের রোগী দেখা যায়। এটা কখন স্বাভাবিক এবং কখন বলবো যে এটা সমস্যায় পরিণত হয়েছে বা মারাত্মক আকার ধারণ করেছে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? আচ্ছা আপায় দেখেন, আমাদের জীবন কোনো একটা মানে পরীক্ষা আসে, কাজের বিষয় কিন্তু আমরা দুশ্চিন্তা বা উদ্বেগে ভুগি যে কি হবে। তা এটা কিন্তু মানে অ্যাংজাইটি যে সবসময় নেগেটিভ তা না। একটা পরিমিত পরিমাণ অ্যাংজাইটি কিন্তু মানুষের জন্য পজিটিভ। ঠিক আছে, পরীক্ষা আসলে যদি একটু থাকে, উদ্বেগ থাকে, তখন কিন্তু মানুষের পড়াশোনাটার প্রতি মনোযোগী হয়। তখন সে একটু সময় রুটিন সবকিছু ঠিক করতে পারে যে হ্যাঁ আমাকে এইভাবে এভাবে করতে হবে। তো আসলে মানুষের জীবনে আসলে অ্যাংজাইটির প্রয়োজন আছে। যদি মানুষের জীবনে কোনো পরীক্ষা নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে যদি অ্যাংজাইটি না থাকতো তাহলে মানুষের পারফরমেন্সটা কিন্তু ভালো হতো না। কিন্তু মানুষের অ্যাংজাইটিটা যদি অনেক বেশি হয়ে যায়, তো মানে দৈনন্দিন জীবনে যদি প্রভাব পড়ে, তাহলে কিন্তু সেটা স্বাভাবিক আকার ধারণ করে না। আর তারপর আপনি তারপরে কি বলছিলেন আপা, একটু বললেন যদি আরেকবার। এটা কখন জটিল আকার ধারণ করে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কখন তারা বুঝবে যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? দুশ্চিন্তাটা মানে কখন আর কি বেশি বেড়ে যায়, মানে প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে। আচ্ছা আমি বলি, দুশ্চিন্তাটা তখন প্রভাব পড়বে যখন মনে করেন যে সারাক্ষণ যদি একটা মানুষ চিন্তা করতে থাকে যে
আমার একটা খারাপ কিছু হবে, খারাপ কিছু হবে, পরীক্ষা আসছে, চিন্তা আসে, পরীক্ষা ভালো হবে না, পরীক্ষা ভালো হবে না। তাহলে তো তার সেই কাজটায় মনোযোগ থাকবে না, তাই না? তখন তো তার কাজের উপর একটা প্রভাব বিস্তার করবে। এবং এই যে অ্যাংজাইটি রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে একটা শারীরিক টানটান একটা ভাব থাকে, যে তার বুক ধড়ফড় করে, দম বন্ধ হয়ে আসে, আবার ঘুমের সমস্যা হয়, যে সবসময় যে চিন্তাটাই মানে তাকে তাড়া করে বেড়ায়, তো যার ফলে ঘুমের সমস্যা হয়, যে রাত্রে হয়তো ঘুমিয়ে আসতেছে না, আবার আসতে আবার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, যার ফলে আবার সকালেও আবার ঠিক মতো ঘুম হচ্ছে না। তা ঘুমের সমস্যাটা কিন্তু এই অ্যাংজাইটি রোগীদের মানে মারাত্মক আকার ধারণ করে। এবং অ্যাংজাইটি রোগীদের প্রায় আপনি বলতে শুনবেন যে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, তারপরে দম বন্ধ হয়ে আসে, পেটের সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যা আছে। এগুলো কিন্তু আমরা অ্যাংজাইটি রোগীদেরকে বলতে দেখি। এবং তাদের আত্মবিশ্বাসটা এত কমে যায়, নিজের উপর ভরসাটা তারা রাখতে পারে না। নিজের উপর ভরসাটা এত কমে যায় যে বাইরে যদি যাবো, কিছু যদি হয়, মানে সিদ্ধান্তহীনতা, মানে তার জীবনের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম, বাজারে যাব ভয় পায়। দৈনন্দিন জীবনের কাজকর্মকে আসলে এই যে উদ্বেগটা খুবই একদম মানে প্রভাবিত করে ফেলে। তখন সে এত অসুস্থ হয় এবং অবশ্যই এইরকম পরিস্থিতিতে তো অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। ধন্যবাদ আপা। আমি আপনার বক্তব্যের প্রেক্ষিতে আরেকটা প্রশ্নতে যাই। সেটা হচ্ছে যে আপনি বললেন যে লক্ষণগুলো যে ঘুমের সমস্যা হয়, আ ক্ষুধা-মন্দা দেখা যায় বা মাথা ব্যথা, শরীর ব্যথা অনেক ধরনের লক্ষণের কথা বলে থাকে। এই যে ঘুমের সমস্যা এটা কেন হয়? মানসিক রোগে যারা ভুগে বা বিষণ্ণতায় যারা ভুগে তাদের কি এই সমস্যাটা আ খুব স্বাভাবিক? বা ধরেন এই যে মনোবিজ্ঞানে যেই রোগগুলোর কথা বলা হয়ে থাকে, মানসিক রোগ, সেগুলোর সাথে ক্ষুধা-মন্দা বা মাথা ব্যথা এগুলোর সম্পর্কটা আসলে কি? এই লক্ষণগুলো সব রোগেই দেখা যায় সাধারণত। আচ্ছা। আপনি মানে ঘুমের সমস্যার কথা যেটা বললেন যে, কেন ডিপ্রেশনে ঘুমের সমস্যা বা অ্যাংজাইটিতে কেন ডিপ্রেশন, অ্যাংজাইটিতে কেন হয়? এটা আমি একটু বলি। যে ডিপ্রেশন আমাদের কিন্তু ঘুমের সিস্টেমটাকেই দুর্বল করে। কারণ ডিপ্রেশনে সেরোটোনিনের যে লেভেলটা আছে সেটা কিন্তু কি হয়? সে সেরোটোনিনের লেভেলটা কমে যায়। সুধী দর্শক, আমরা খুবই আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলোতে আমরা প্রায়শই ভুগে থাকি, বিষণ্ণতা, উদ্বেগ আমার মনে হয় সব পরিবারে এবং শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এই সমস্যাগুলো আরো বেশি দেখা যায়। এবং এখন স্কুল, কলেজের বাচ্চাদের মধ্যেও দেখা যায় যে প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে বিষণ্ণতায় ভুগে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বা আ এই সমস্যায় ভুগছে তাদের পরিবারের কেউ লক্ষ্য করেনি বা আমাদের কর্মক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে আমাদের চারপাশে অনেকেই এরকম বিষণ্ণতায় ভুগছে বা অনেক উদ্বেগ প্রকাশ করছে কিন্তু আমরা জিনিসগুলা ওভারলুক করে যাচ্ছি। সমস্যাকে আমরা সমস্যা হিসেবে দেখছি না। এবং এই সমস্যাটা যত জটিল আকার ধারণ করবে তত কিন্তু একটা মানুষকে আমরা বিপদের মুখে ঠেলে দিব। এজন্য আমরা যদি পারি যে চারপাশে যারা আছে তাদের দিকে একটা আ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং আমরা যদি এই বিষণ্ণতা আসলে লক্ষণগুলো কি যদি আমরা জানি যে আমি বিষণ্ণতায় ভুগছি কিনা বা আমার চারপাশে যারা আছে তারা বিষণ্ণতায় ভুগছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হয়তোবা আমরা তাকে নিজেরা বুঝাতে পারবো অথবা কোনো ভালো কাউন্সিলর এর কাছে বা মনোবিজ্ঞানীর কাছে কিন্তু আমরা তাকে পাঠাতে পারবো। এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে মনোবিজ্ঞানী যে সংযুক্ত আছেন আলোচক হিসেবে আপনার শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে অ্যাম তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি খুব চমৎকারভাবে আমাদেরকে এই বিষয়গুলো আম বুঝতে সহযোগিতা করছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, অলরেডি বুঝিয়েছেন অনেকখানি এবং তার কাছ থেকে কিন্তু আমরা অনেকটা আ সাহায্য পাবো। ভবিষ্যতেও আমরা যদি সমস্যায় ভুগে থাকি, আম আমরা তার সাথে যোগাযোগ করলে এই সমস্যাগুলোর প্রতিকার আমরা পেয়ে যাবো হয়তো। সুতরাং আমরা শুধু শারীরিক সমস্যা না, মানসিক স্বাস্থ্যের দিকেও আমরা যাতে একটু মনোযোগী হই
এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আমরা আবার ফেরত আসবো কিছুক্ষণের মধ্যে। আপনারা সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আম কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে। এখানে বলবো। আমরা ফিরে এসেছি অনুষ্ঠানে সুস্থতার পথে আজকের পর্বে। আম আপা আপনি একটি আলোচনায় ছিলেন অলরেডি। বিষণ্ণতা, উদ্বেগের সাথে ঘুমের সম্পর্ক বা শারীরিক অন্যান্য বিভিন্ন জটিলতা লক্ষণ দেখা যায় সেগুলোর একটা সম্পর্ক আছে। সেগুলো সম্পর্কে বলছিলাম। জি, জি। ঘুমের সমস্যাটা আমি বলছিলাম যে বিষণ্ণতা আমাদের ঘুমের যে সার্কেলটা থাকে সেটাকে সিস্টেমটাকে একেবারে দুর্বল করে দেয়। কারণ সেরোটোনিনের লেভেলটা কমে যায়, যার জন্য কারো ঘুম অনেক বেশি হয়, কারো কম হয়। আবার যে অ্যাংজাইটিতে দেখা যায় যে মানে স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসৃত হয়। এটা যখন কর্টিসল বেড়ে যায় তখনও কিন্তু মানুষের হয় কারো কারো ঘুম বেড়ে যায়, কারো কারো ঘুমটা কমে যায়। তো এই যখন এরকম ঘুমের সমস্যা হয় তখন কিন্তু মনটা আর শান্ত হয় না, আর তার ঘুমটাও কিন্তু ঠিক মতো হয় না। আর আপনি আমাকে বলেছিলেন যে ক্ষুধার সাথে কিভাবে এটা সম্পর্ক, ক্ষুধা আর একটা আহ, এটা বলেছিলেন। যাই হোক, মাথা ব্যথা। ক্ষুধার সাথে, জি, হ্যাঁ, ক্ষুধা ক্ষুধা এবং মাথা ব্যথা, ক্ষুধার সাথে যেভাবে সম্পর্ক আপা সেটা হচ্ছে যে ক্ষুধাতেও কিন্তু যে ডিপ্রেশনের মধ্যে তো সেরোটোনিনের লেভেলটা কমে যায়, যার ফলে কি হয় যে ক্ষুধাটা কারো বেশি, কেউ অতিরিক্ত খাচ্ছে আবার কেউ খেতে পাচ্ছে না ঠিক, মানে মাথা ব্যথা করতেছে, তারপরে খারাপ লাগাগুলো তৈরি হচ্ছে। আবার যে মানে অ্যাংজাইটি রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে ওই যে কর্টিসল হরমোনটা যে বেশি বেড়ে যাচ্ছে, তখনও কিন্তু তাদের এই কারণে কিন্তু মাথা ব্যথা, তারপরে শরীর ব্যথা, এগুলো তৈরি হয়। এগুলো এই যে হরমোন জনিত সিক্রেশনের কারণে আসলে এগুলো হয়ে থাকে। ধন্যবাদ আপা। আম আসলে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, একটা বয়সভিত্তিক এটাও বাংলাদেশে দেখা যাচ্ছে যে টিনেজারদের মধ্যে বিষণ্ণতাটা মনে হয় ইদানিং খুব বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক ধরনের দুর্ঘটনার খবর প্রায়শই পেয়ে থাকি। এই টিনেজারদের মধ্যে বিষণ্ণতা এবং দুশ্চিন্তার হার কেন বাড়ছে আমাদের দেশে? আচ্ছা, বাংলাদেশে যে বিষণ্ণতার যে হারটা টিনেজারদের মধ্যে বাড়ছে, সেটা আবার যে টিনেজারদের কাছে কিন্তু অনেক বেশি প্রত্যাশা করা হয় যে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভর্তি যুদ্ধ, হ্যাঁ এগুলো তো অবশ্যই করতে হবে, কিন্তু এগুলোকে মানে মানে অনেক সময় এত বেশি মানে প্রত্যাশাটা এত বেশি হয়ে যায় যে তখন তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়, যে আমি মনে হয় পারবো না, না পারলে কি হবে, এরকম এরকম তারা তখন চিন্তা করে। অনেকের মধ্যে দেখেন যে পরিবারে তাদেরকে কম্পেয়ার করা হয়, অন্যদের যদি একটা ভালো রেজাল্ট হলো তখন তাকে কম্পেয়ার করা হচ্ছে যে তো অমুকে এত ভালো রেজাল্ট করছে, তুমি কি করলা। তখন এর কারণে তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, হতাশা তৈরি হয়, সেই কারণেও কিন্তু তারা ডিপ্রেশনে চলে যেতে পারে। আবার কোনো কোনো পরিবারে অতিরিক্ত কড়াকড়ি থাকে, বাবা মার মধ্যে মনোমালিন্য থাকে, তখন কিন্তু এই যে তারা বাবা মার কাছে পরিমিত সময়টা পাচ্ছে না, গুণগত সময়টা পাচ্ছে না, আবার তো সেই কারণে তারা বিষণ্ণতায় চলে যেতে পারে। আবার টিনেজ বয়সের বাচ্চাদের শিশুদের একটা বিষয় কি থাকে যে তারা নিজের কথাটা সব সময় অন্যকে শেয়ার করতে পারে না। আমাদের জীবনে আমরা যদি নিজেদের কথাগুলো অন্য কাউকে বলতে পারি তখন কিন্তু অনেক হালকা লাগে, ভালো লাগে, কিন্তু এইটাও যখন বলতে পারে না, কি মনে করবে, কি হবে, তখনও কিন্তু বিষণ্ণতার দিকে চলে যেতে পারে।
আবার এই যে মানে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, সেই কারণে তার হয়তো পড়াশোনা রেডি হয় নাই, কাজগুলো রেডি হয় নাই, সে কারণেও কিন্তু পরবর্তীতে তো ডিপ্রেশনে চলে যেতে পারে। তারপর নিজেদের মধ্যে যে এই বয়সে অনেকে প্রেমে জড়িয়ে যায়, প্রেম ঘটিত অনেক ব্যাপার স্যাপার থাকে, সেগুলো যখন মানে কারো ব্রেকআপ হয়ে যায় সেটাও কিন্তু তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। তারপরে বন্ধু বান্ধবের মধ্যে বুলিং করার যে বিষয়গুলো থাকে, তো এগুলোও কিন্তু তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। এবং সে হয়তো এরকম শুনে আছে যে বাংলাদেশের পরিস্থিতি কি, মানে সামনের ভবিষ্যৎ কি, বেকার পড়াশোনা করে বেকার হয়ে থাকতে হবে নাকি, এরকম অনেক অনেক কিছু তাদেরকে ভাবায়, যার ফলে তারা এই সমস্ত কারণে তারা ডিপ্রেশনের দিকে চলে যেতে পারে। ডিপ্রেশন বাড়ার এটাও অনেক, এই কারণগুলো যথেষ্ট ভূমিকা আছে। ধন্যবাদ। খুব চমৎকার ভাবে আমাদেরকে জিনিসগুলা বললেন, টিনেজারদের সমস্যাগুলো বললেন। এখন আসি যে পরবর্তী স্তরটা, বৈবাহিক জীবনে যারা আছেন, দাম্পত্য জীবনে যারা আছেন, তারা দম্পতিরা সাধারণত একটা বড় সংখ্যা ইদানিং কিন্তু আহ এরকম বিষণ্ণতা বা বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ করে থাকে। তারা কি ধরনের সমস্যায় ভোগে, কি ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকে সাধারণত? আচ্ছা, দম্পতিদের নিয়ে যে আপনি যদি বিষণ্ণতার কথা বলেন, তারা যে তাদের দাম্পত্য জীবনে যে সমস্ত সমস্যার মধ্যে ভুগে, তার মধ্যে হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার যে একটা বিষয়, দুজনের মধ্যে হয়তো মানে একটা বোঝাপড়া, একটা যে মানে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এইটার একটা মানে ঘাটতি থাকলে পারে তখন একটা সমস্যা দেখা যায় যে তাদের মধ্যে যে একজন আরেকজনের কথা যে মন দিয়ে শুনবে, মানে তাকে যে ইম্প্যাথি দিবে, যে হয়তো ওয়াইফ বা হয়তো হাজবেন্ড কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে, দুঃখের কোনো বিষয়, সেখানে প্রপারলি তাকে শোনানো হচ্ছে, শুনছে না, আবার মানে তাকে ইম্প্যাথি দিচ্ছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দম্পতিদের মধ্যে দেখা যায় যে কে কে কোন দায়িত্বটা পালন করবে, সেটা নিয়ে একটা সমস্যা হয়ে যায় যে সন্তান পালন করবে কিভাবে, স্কুলে নিয়ে যাবে কিভাবে, কে ইয়ে করবে, অর্থনৈতিক বিষয়গুলো কিভাবে ঠিকঠাক হবে, অর্থনৈতিক টানাপোড়েনের বিষয়গুলো অনেক সময় থাকে, তখন তাদের মধ্যে তখন অনেক রকমের ঝামেলা হয়। আসলে দাম্পত্য জীবনে তো অনেক দায়িত্ব নেওয়ার বিষয় থাকে। সেই দায়িত্ব যখন একজন আরেকজনের দায়িত্বগুলো যদি ঠিক মতো না করে, তখন কিন্তু সমস্যা হয়। অনেক সময় দম্পতিদের মধ্যে মানে অবিশ্বাসটা এত বেশি মানে হয় যে সেটা সন্দেহের দিকে যায়। অনেক সময় দাম্পত্য জীবনে কিন্তু ফ্যাশন নিয়েও অনেক সময় ঝামেলা হয়, যে তুমি এইভাবে ড্রেস আপ করো, এই করো, সেই করো, যেগুলো কিন্তু মানে মানে চাপ সৃষ্টি করে দাম্পত্য জীবনে। এই দাম্পত্য জীবনকে আসলে সুখী রাখতে হলে এই জিনিসগুলো মানে বুঝতে হবে। এক্ষেত্রেও কিন্তু ম্যারিটাল কাউন্সিলিংও কিন্তু অনেক মানে অবদান রাখে যে দাম্পত্য সম্পর্কটাকে সুন্দর করতে। ধন্যবাদ আপা। দুইটা প্রজন্ম নিয়ে কথা হয়ে গিয়েছে অলরেডি, টিনেজার এবং দম্পতি যারা আছেন। এখন পরবর্তী প্রজন্মে যাই, বয়স্ক। বয়স্করা সাধারণত একাকিত্বজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকে। এই একাকিত্ব কিভাবে করে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় বা তারা মানসিক রোগে ভুগছে, এটা কখন আমরা রিয়েলাইজ করব? ধন্যবাদ আপা। বয়স্কদের ক্ষেত্রে যে একাকিত্ব থেকে যে মানসিক সমস্যাটা হয়, দেখা যায় যে বয়স্ক ব্যক্তিরা কিন্তু সেই আগের মতো আর হাসি খুশি থাকে না। তারা যে আগে যে আত্মীয় স্বজনের বাসায় যেত, মানে ফোনে কথা বলতো, তারা সেটা আর করছে না, একদম নিজেকে গুটিয়ে নিচ্ছে, ধীর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এই পৃথিবীতে কি পেলাম কি না পেলাম, মানে একটা মূল্যহীন অনুভূতি তাদের মধ্যে জন্ম নিতে পারে। তারপরে তারা নিজেকে একদম মানে কারোর সাথে আর যোগাযোগ না, একদম গৃহবন্দীর মতো থাকতে পারে। তো এই যে তারা ধীর হয়ে যেতে পারে, তাদের মধ্যে মনোযোগ দিয়ে যে একটা পড়াশোনা করবে, কিছু করবে, এই সবগুলো তাদের কাছে মানে উধাও হয়ে যেতে পারে। যে কাজগুলো আনন্দের কাজগুলো আগে করতো, বাগান করতো, লেখালেখি করতো, সেই কাজগুলো এখন আর করবে না, ডিসিশন নিতে পারে না কি করব, আর জীবনের মানে কি। তার যদি জীবনের কোনো মানেই না থাকে, তাহলে মনে হয় আত্মহত্যা করে ফেলাটাই ভালো। মানে তা বয়স্ক মানুষেরও কিন্তু চিন্তাটা একদম আত্মহত্যার লেভেলেও চলে যেতে পারে।
এতই মানে ডিপ্রেশন জিনিসটা এত ভয়াবহ? আপনার বক্তব্যের প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে এই যে আত্মহত্যা বললেন যে বিষণ্ণতা থেকে আত্মহত্যার দিকে চলে যেতে পারে চিন্তা ভাবনাগুলো। এই যে দীর্ঘমেয়াদী বিষণ্ণতা কখন আত্মহত্যার চিন্তা চলে আসে, বিষণ্ণতায় ভোগা, এবং কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা আত্মহত্যার দিকে যেতে পারে এই মানুষটা? ধন্যবাদ আপা। এতক্ষণের আলোচনায় আমরা তো দেখছি যে ডিপ্রেশনের ক্ষেত্রে মানুষ কত নেগেটিভ চিন্তা করে, যে আমার দ্বারা কিছু হবে না, আমার ভবিষ্যৎ ভালো না, আমি মূল্যহীন। এই যে নেগেটিভ চিন্তাগুলো সে করে, এই নেগেটিভ চিন্তাগুলো কিন্তু এক সময় তার বিশ্বাসের রূপ নেয়, যে না, আমি আর আসলেই পারবো না। কাজে যেহেতু আমার আর আমি এগুলো কোনো মানেই হয় না পৃথিবীতে বেঁচে থাকার, তাহলে বরং আমার আত্মহত্যা করাই ভালো। এই ধরনের নেগেটিভ চিন্তার কারণে সে কিন্তু আত্মহত্যা করে। আর আমরা ডিপ্রেশনের লক্ষণে দেখেছি যে এনারা ক্লান্তি বোধ করে, যে এত ক্লান্ত হয়, তখন মানে কোনো কাজ করতে ভালো লাগে না, তখন বলে কি যে এভাবে বেঁচে থাকা, সেই ক্লান্তি তাকে শিখায়, তাকে একটা বিশ্বাস এনে দেয় যে আসলে এইভাবে বেঁচে থেকে কোনো লাভ নাই, তার চেয়ে বরং তুমি সুইসাইড করো। এরকম মানে এত ভয়াবহ এটা। আবার অনেকের মধ্যে থাকে যে মানে জৈবিক কারণে তাদের মধ্যে এই ইয়েটা হতে পারে, যে সেরোটোনিনের লেভেল কমে গেছে, মানে সেরোটোনিনের লেভেল অনেক কমে গেছে। তারপর ডোপামিন, তারপরে নর এপিনেফ্রিন, এই তিনটার মধ্যে যদি ভারসাম্য না থাকে, দীর্ঘদিন যে এরকম বিষণ্ণতায় ভোগার কারণে তার তো ব্রেনে এগুলো সিক্রেশন হয়েছে, তখনও কিন্তু সে ইয়ে করতে পারে, সুইসাইডের দিকে চলে যেতে পারে। আরেকটা বিষয় মানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে ইম্পালসিভ বিহেভিয়ার যে যাদের থাকে, যে অনেকেই ডিপ্রেশনের রোগীরা আছে যারা নিজেদেরকে সেলফ হার্ম করে, নিজেদের হাত নিজেরা কাটে, তারপরে নিজেকে আঘাত করে, পরবর্তীতে কিন্তু তাদের আসলে বিচার বিবেচনাটাই কমে যায়। দীর্ঘমেয়াদী মানে বিষণ্ণতায় ভোগার কারণে তাদের যে মানে সিদ্ধান্তহীনতা, তাদের যে একটা বিচার বিচার বিবেচনা করার ক্ষমতাটা কমে যায়, যে আচ্ছা, আমি যদি মরে যাই, এইভাবে যদি মরে যাই, তাহলে আমার লাইফেরই বা কি হলো, বা আমার পরিবারই বা কি করবে, এই সমস্ত বিচার বিবেচনাটা কমে যায়। তখন তারা ইম্পালসিভ বিহেভিয়ার যাদের থাকে, তারা কিন্তু পরবর্তীতে এই সুইসাইড করতে পারে। আর সুইসাইডের ক্ষেত্রে যে যাদের ওই যে আছে, যে সামাজিকভাবে যারা মূল্যহীন মনে করে, তখন কিন্তু তার পরিবার, সমাজ, সকলের সাথে যেহেতু তার একটা যোগাযোগ সহযোগিতার সম্পর্কটা কমে যায়, তখন তার মনে হয় যে আসলে জীবনটা মূল্যহীন। আর এই মূল্যহীন অনুভূতি কিন্তু তাকে সুইসাইডের দিকে নিয়ে যেতে পারে। মোটামুটি এগুলোই আর কি, যে খুবই আসলে ভয়াবহ। আবার অনেকে ভাবে যে কাজ যখন করতেই পারছি না, তাহলে অন্যের বোঝা হয়ে লাভ কি, আমি তাহলে জীবনটাকে শেষ করে দিই। তো সবাইকে আসলে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এই ধরনের পরিস্থিতিতে। আর সতর্কতার যে সংকেতগুলো আপনি বললেন, সেটা হচ্ছে অনেকে দলিল রেডি করে, যে আমি আর বাঁচবো না, তাহলে জমি জমার দলিল ঠিকঠাক করে। কেউ হচ্ছে প্রস্তুতি নেয় যে কিভাবে নিবে, ওষুধ খাবে কিনা, গলায় দড়ি দিবে কিনা, তারপরে মানে নানাভাবে খোঁজ খবর নেয়। তারপরে এবং অনেকে আবার বলে যে আসলে আমি বাঁচবো না, এইভাবে জীবন রাখার চেয়ে আমার আসলে মরে যাওয়াই ভালো। তো এই ধরনের কথাবার্তা, কেউ বেপরোয়া ভাবে গাড়ি চালায়। তো এই ধরনের যখন কথাবার্তা সে নিজে বলবে এবং কিছু প্রস্তুতিমূলক কাজ করবে, তখনই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ আপা। খুবই আম জটিল একটি সমস্যা নিয়ে বলছিলেন আপনি, যেটা হরহামেশাই ইদানিং দেখা যাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে। তো আম এই যে আত্মহত্যার পথে যাচ্ছে, এটা তো আসলে আত্ম-উপলব্ধি। ১ম এ নিজের সমালোচনা নিজে করতে হবে। কখন একটা মানুষ নিজে বুঝতে পারছে না, আত্মসমালোচনা করতে পারছে না, তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, মেডিকেশন এ থাকতে হবে, বা কাউন্সেলিং দরকার, বা দুটোই দরকার, মেডিকেশন এবং কাউন্সেলিং, কখন বুঝবে সে? আচ্ছা, যখন একজন মানুষের তো মানসিক চাপ আসবে, এটা তো নর্মাল একটা ব্যাপার, কিন্তু সেই মানসিক চাপের কারণে যখন
তার আবেগ, তার আচরণ, তার যে চিন্তাগুলোর যখন সে আর কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তার চিন্তাগুলো এত ভয়াবহ হচ্ছে যে ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে এবং তার দৈনন্দিন কাজকর্মের মধ্যে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে, তখন কিন্তু তাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। এবং আপনি যে ওষুধের কথা বোধহয় বললেন আমাকে, ওষুধের যে চিকিৎসাটার কথা বললেন, যে হ্যাঁ, এই যে প্যানিক ডিসঅর্ডার, এই যে ডিপ্রেশনের ডিসঅর্ডার গুলো যে হচ্ছে বা আরো যে মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে, সেক্ষেত্রে যেমন ডিপ্রেশনের কথাই যদি বলি, তাহলে মডারেট থেকে যদি সিভিয়ার লেভেলে যায় তখন কিন্তু মানে অবশ্যই ওষুধ খেতে হবে। অ্যাংজাইটি পেশেন্টদের মানে প্যানিক ডিসঅর্ডার হচ্ছে বা আরো যে সিমটোমেটিক ডিসঅর্ডার গুলো হচ্ছে, তখনও ওষুধের বিষয়গুলো অবশ্যই আসবে। আর কাউন্সিলিং আর ওষুধের যে বিষয়টা বললেন, আমি আমার মানে অভিজ্ঞতা এবং আসলে আহ, না, শুধু যে আমার অভিজ্ঞতা তা না, যেটা বলি সেটা হচ্ছে যে যখন দেখা যায় যে মানে পেশেন্টরা যখন কাউন্সিলিং এ আসে, তখন অনেকেই কিন্তু দেখা যায় কি আনস্টেবল থাকে, তারা আসলে কাউন্সিলিং নেওয়ার মতো পরিস্থিতিতে থাকে না। হ্যাঁ, তখন তখন যদি আচ্ছা, তো তখন তখন যদি সেই পরিস্থিতি যে কাউন্সিলিং নেওয়ার মতোই যদি তারা পরিস্থিতিতে না থাকে, তখন কিন্তু ওষুধের মাধ্যমে তাদেরকে স্টেবল করে নেওয়া হয়। পরবর্তীতে কাউন্সিলিং এবং ওষুধ দুটোই একসাথে চলে। ধন্যবাদ। আম, কারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন, মনে হয় ইতিমধ্যে ধারণা পেয়ে গিয়েছেন। তো আপা, আমরা যে মানসিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, এই যে বিষণ্ণতা এবং দুশ্চিন্তা প্রতিরোধে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জীবনযাত্রা প্রণালীতে তো একটা বড় পরিবর্তন আনতে হবে বিষণ্ণতা থেকে মুক্তি পেতে চাইলে। সাধারণত কি কি আম, পদ্ধতি অবলম্বন করলে বা জীবন প্রণালীতে কি কি পরিবর্তন আনলে বিষণ্ণতা থেকে নিজেকে দূরে রাখতে পারবে, এটা যদি বলতেন। আচ্ছা, আমাদেরকে আসলে আপা করতে হবে যে পজিটিভ থিঙ্কিং ডেভেলপ করতে হবে। আমাদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ে লেখাপড়া একটু খোঁজ খবর রাখতে হবে, পড়াশোনা একটু করা দরকার আছে। হ্যাঁ, তাছাড়া যে আমাদের মানে আমাদের একটু আনন্দের কাজগুলো আমাদের করতে হবে, আমাদের শখের কাজগুলো করতে হবে। আমরা মেডিটেশন করতে পারি, রিল্যাক্সেশন করতে পারি, ডিপ ব্রিদিং করতে পারি। এগুলো অনেক মানে মানে প্রতিরোধে অনেক বড় ভূমিকা রাখে। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এনাদের সাথে যোগাযোগ রাখতে হবে, ভ্রমণ করতে হবে, মানে আত্মীয় স্বজনকে বাসায় আসার মানে ব্যবস্থা করতে হবে। মানে একটা বন্ধু বান্ধবের সাথেও তার যেমন একটা যোগাযোগ থাকবে, আত্মীয় স্বজনের সাথেও তার যোগাযোগ থাকবে, তাহলে কিন্তু হাসি খুশি একটা পরিবার, পারিবারিক একটা পরিবেশ গড়ে উঠবে, যা মানে এই বিষণ্ণতা প্রতিরোধে খুবই মানে সহায়ক। একটু খারাপ লাগলে পারে বিশেষজ্ঞ যে চিকিৎসকের কাছে একটু জেনে আসবে যে সমস্যাটা আসলে কত। সবসময় যে একদম অনেক ডায়াগনস্টিক আকারে অসুস্থ হওয়ার পরেই যেতে হবে তা না, প্রতিরোধের জন্য একটু আগেও একটু আমরা জ্ঞান নিয়ে রাখলাম, সমস্যা কি, এই আর কি। আপা, অলরেডি আপনি বলেছেন একটা কথা যে মনোরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া নিয়ে একটা কথা বললেন কিছুক্ষণ আগে। কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে? সাইকোথেরাপি বা একজন মানুষ দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছে, তারা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া কখন জরুরি মনে করে? আচ্ছা, সাইকোথেরাপি কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। হ্যাঁ, মানে সাইকোথেরাপিটা কথার মাধ্যমে একটা চিকিৎসা। এটা একজন মানুষ যখন সাইকোথেরাপিতে আসে, তখন কিন্তু আমরা একদম নন জাজমেন্টাল ভাবে তার কথাগুলো শুনি, তাকে আমরা আশ্বস্ত করি যে আপনার কথাগুলো গোপন রাখা হবে। তখন কিন্তু সে কিন্তু এই যে পেশেন্ট এবং আমাদের সাথে যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, একটা আস্থার সম্পর্ক তৈরি হয়, যার ফলে কিন্তু সে অবলীলায় তার মনের কথাগুলো বলে, তার অবচেতন মনে লুকিয়ে থাকা ভয়গুলোও কিন্তু তখন সে ব্যক্ত করতে পারে, খুব সুন্দরভাবে বলে, আমরাও অ্যাসেসমেন্ট করে ফেলি। তো বিভিন্ন ধরনের সাইকোথেরাপি আছে, যে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং, তারপরে গ্রুপ কাউন্সিলিং এর মাধ্যমেও কিন্তু সাইকোথেরাপি করা হয়ে থাকে। তারপরে এই যে বিবাহিত জীবনের যে সমস্যাগুলো, সেক্ষেত্রে ম্যারিটাল কাউন্সিলিং করা যেতে পারে, তারপরে কাপল কাউন্সিলিং করা যেতে পারে। সেখানে এই যে বৈবাহিক জীবনে যে দ্বন্দ্ব, হতাশা সবকিছু সে এই কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু চলে যেতে পারে।
সাধারণত 8 থেকে 12 কাউন্সিলিংটা কিন্তু সাইকোথেরাপির জন্য মানে খুবই মানে পেশেন্টেরকে হেল্প করে। তো আমি এটা বলবো যে আসলে সাইকোথেরাপিতে আসেন, নিজের কথাগুলো শেয়ার করেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপা। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মনে হচ্ছে আরো কিছুক্ষণ এ বিষয় নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো এবং অনেকের উপকার হতো। আ যাই হোক, সময় স্বল্পতার কারণে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে আছি। আপা, এই পর্যায়ে যদি আপনি বলতেন যারা দীর্ঘদিন ধরে এরকম দুশ্চিন্তা বা বিষণ্ণতায় ভুগছেন, তাদের জন্য একটা শেষ পরামর্শ বা চূড়ান্ত পরামর্শ আপনি যদি দিতেন। আচ্ছা, যারা দীর্ঘ বিষণ্ণতায় ভুগছেন বা যেকোনো মানসিক রোগে ভুগছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখেন, আপনাদের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো, যে নেগেটিভ থটস গুলো আসছে, যে বিশ্বাসটা আপনারা হারিয়ে ফেলছেন যে আমার দ্বারা কিছু হবে না, এটা কিন্তু একটা রোগের কারণে হয়েছে। এটা তো আর সত্য ঘটনা না। আপনারা এটাকে পাত্তা দিবেন না। আপনারা আপনাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিতে, কারণ ডিপ্রেশনে তো মানুষ কাজই করতে পারে না, তাহলে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিতে যে কাজগুলো, অল্প কাজ করেন, আস্তে আস্তে কাজের পরিমাণ বাড়ান, দেখবেন যে জীবনটাকে অনেক ভালো লাগবে। আত্মীয় স্বজনের সাথে ঘোরাফেরা করেন। তারপরে আমার আর একটা কথা যে আসলে নিজের একজন যখন বিষণ্ণ হয়ে পড়ে, তখন কিন্তু আম, আহ, তার পরিবার, তার দেশ, সবকিছুই তার কাছ থেকে অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হয়। তাই আমি বলবো আপনারা সুস্থ হন, মানে কাজে অ্যাক্টিভ হন এবং নিজের জীবনকে সুন্দর করেন। সুন্দর একটি বাংলাদেশ এবং সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে আপনাদের অবদান রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ পারভিন বেগম আপা। আ আ আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, দৈনন্দিন জীবনে বিষণ্ণতা, উদ্বেগ এর লক্ষণ ও করণীয়। খুব চমৎকার একটি আ আলোচনা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই উপকৃত হয়ে থাকবেন এ বিষয়ে। এবং আ আমরা প্রতি সপ্তাহে আপনাদের সাথে একটি সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে একজন থাকেন। আ আমরা অপেক্ষায় থাকবো পরবর্তী পর্বের জন্য এবং আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেডকে এবং ধন্যবাদ চ্যানেল আই। শুভরাত্রি। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরের সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।